সবুজ কুঞ্জে ঘেরা বিশাল বনরাজির এই শোভা প্রশান্তি এনে দেয় দৃষ্টিতে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুরে অবস্থিত এই বনাঞ্চল। সবুজ বনায়ন ও শালগজারি সমৃদ্ধ এই বনের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবে যে কোনো প্রকৃতিপ্রেমিকের মন। আকাশ ছোঁয়া নানা জাতের বৃক্ষের ফাঁকে ফাঁকে এখানটায় জমেছে প্রচুর পরিমাণে বেত গাছ। অযত্ন অবহেলায় বেড়ে উঠলেও দেশব্যাপী বেতের তৈরি আসবাবপত্রের দারুণ চাহিদা। এর পাকা ফলও অনেকেরই প্রিয়। নানা জীববৈচিত্র্যে সমৃদ্ধ সন্তোষপুরের এই প্রাকৃতিক বনাঞ্চলে বানরের দাপটটাই সবচেয়ে বেশি। বুদ্ধিমান এই প্রাণীগুলো মানুষের কাছাকাছি থাকতে বেশ পছন্দ করে। সাধারণত এরা আক্রমণাত্মক নয়, বরং মানুষের সঙ্গ যেন উপভোগ করে। দুষ্টুমি, বাদরামি বা খুনসুটিতে এই প্রাণীগুলোর জুড়ি মেলা ভার। বেড়াতে গেলে এখানকার বানরগুলোকে খাবার খাওয়ান পর্যটকরা। বনে আগের মতো খাবার না থাকায় মূলত খাবারের আকর্ষণেই এরা মানুষের সঙ্গ পেতে চায়। সন্তোষপুরের মাটিতে আনারসের চাষাবাদ ভালো হয়। দর্শনার্থীদের সাথে সদ্ভাব বজায় রাখলে খাবার মেলে, এই সত্যটা জানে এখানকার শাখামৃগের দল। বন বিভাগের তথ্য মতে এখানে প্রায় ৫ শতাধিক বানর আছে। সন্তোষপুর বনাঞ্চলের প্রায় ১০৬ একর জমি নিয়ে গড়ে তোলা হয়েছে রাবার বাগান। ৮০ দশকে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিপুণ হাতে তৈরি হয় এই বাগান। বাগান থেকে সংগৃহীত রাবারের কষ এখানেই প্রক্রিয়াজাত করা হয়। এই কষের গন্ধে এখানকার বানরগুলো রাবার বাগান এড়িয়ে চলে বলে দাবি স্থানীয়দের। রাবার গাছ থেকে ট্রেপারদের কষ আহরণের দৃশ্য এবং কষ থেকে রাবার উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের দৃশ্য পর্যটকদের বেশ আকর্ষণ করে। বনের ভেতরের রাস্তাগুলো প্রায় একই রকম, তাই বেড়াতে গেলে সাবধানতা অবলম্বন করা ভালো। হঠাৎ দেখে মনে হবে যেন গাঢ় বনানীর বুক চিরে বয়ে চলেছে সবুজ এক উত্তাল তটিনী। সবুজ ফসলের সতেজতায় উচ্ছলে প্রান্তর যেন মোহময় এক আবেশে ভরিয়ে দেবে যে কারো অন্তর। প্যানোরামা ক্রিয়েটর্স টিমের এবারের যাত্রা ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রাম। গায়ের বাড়িগুলো যেন ছবির মতো। এ বাড়ির আনাজ ও বাড়ির কানাজ জুড়ে নানান বাহারি ফুলের সমারোহ।
পানিতে ভিজিয়ে মাটিতে মাটি জুড়ে দক্ষ হাতে তৈরি হচ্ছে উঠানের বর্ধিত অংশ। উঠানের এক কোণে নতুন কাঁথার শুভ সূচনা হল চিরকালীন দক্ষ ছন্দে। যেন নিয়ম মেনেই চলছে আটপৌরে নানা সংসারী কাজের টুকিটাকি। লাল হয়ে আসা শুকনো মরিচগুলোতে মমতার হাত বুলিয়ে দিলেন গৃহকর্তা। রান্নার কাঠ সংগ্রহের পর জড়ো করে রাখা হচ্ছে এক জায়গায়। নির্দিষ্ট সময়ে ব্যবহারের উদ্দেশ্যে মাচানে সংরক্ষণ করা হচ্ছে কাঠগুলো। গৃহপালিত পোষ্যদের কাতারে কবুতরের স্থান খানিকটা উঁচুতে। আদুরে এই পোষ্যটি দ্রুত বংশবিস্তারে পারঙ্গম। বাড়িতে পোষ্য থাকবে আর সেই তালিকায় মুরগি থাকবে না, তা কি হয়? সন্তোষপুর গ্রামের অবারিত খোলা প্রান্তরে গড়ে উঠেছে মুরগির খামার। স্বাস্থ্যকর মুরগিতে এখানে মেলে মাংস ও ডিমের পুষ্টি। প্রতিদিনই এখান থেকে ডিমের চালান চলে যায় আশপাশের বাজারগুলোতে। কর্মক্ষম হাসিখুশি মানুষগুলোর কাছে বয়স যেন একটি সংখ্যা মাত্র। একান্ত অবসরে একটু পান সুপারির আসর জমলে মন্দ হয় না। আসর ভঙ্গ, এবার ঘরে ফেরার তাড়া। এখানটায় বর্ণিল শৈশবের শুরুটা রাঙিয়ে দিয়েছে দোদুল দোলার দোলনা। সন্তান বাৎসল্যে মায়ের অন্তর এতটাই সমৃদ্ধ যে হাজারো রত্নভাণ্ডারের সাথে তার তুলনা চলে না। শিশুদের এই উচ্ছল চপল চাঞ্চল্য একান্তই সহজাত, এ যেন অদম্য। দল বেঁধে কাদামাটি দিয়ে শিশুদের এই রান্নাবাটি খেলা যেন আপনারই শৈশবের এক খণ্ডচিত্র। কোমলমতি শিশুদের মনোজগৎ এখনও ডিজিটাল ডিভাইসের রাক্ষসে থাবামুক্ত। ভূগর্ভস্থ পানি তোলার বিশেষ এই যন্ত্রের স্থানীয় নাম টান টিউবওয়েল। টেনে টুনে পানি তুলতে হয়, তাই হয়তো বিশেষ এই নামের বাহার। বাহারি নয়, অতি সামান্য হলেও মাটির মায়ায় গড়া এই হেঁসেলে যা তৈরি হচ্ছে তা বুঝি রাজভোগের চেয়েও কোনো অংশে কম নয়। খুব সাধারণ, তবু যেন মহা তৃপ্তি নিয়ে পাত পেতেছেন এই মাটির সন্তান। প্রাণ প্রকৃতি অধ্যুষিত এই জনপদ ফুলবাড়িয়া সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। রঙিন টিনে তৈরি হচ্ছে রঙিন স্বপ্নের ঘর। ছোট ছোট স্বপ্নগুলো জুড়েই তো তৈরি হয় বিশাল স্বপ্নকাব্য। গ্রামের বেশিরভাগ বাড়িঘর টিনের তৈরি।
টিনের ঘর খরচ সাশ্রয়ী, দ্রুত নির্মাণযোগ্য এবং দারুণ সব নকশায় সজ্জিত করা যায়। এ গ্রামের পরিপাটি নকশাদার বাড়িঘর যে কারো মন কাড়বে। গাছে গাছে থোকায় থোকায় যেন আম নয়, বাতাসের দোলনায় দুলছে সবুজ রসগোল্লার ঝাড়। অসময়ের বাতাবি লেবুও যেন লাবণ্যমাখা স্নিগ্ধতা ছড়িয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলেছে। সবুজ ঘাস গবাদি পশুর প্রিয় ও অন্যতম প্রধান খাবার। ঘাসের বিকল্প হিসেবে আনারসের পাতাও বেশ প্রিয় প্রাণীগুলোর কাছে। গৃহপালিত গবাদি পশুর মধ্যে দুধ মাংসের জন্য গরুর জনপ্রিয়তাই সম্ভবত সবচেয়ে বেশি। তবে ধৈর্যশীল প্রাণীর খেতাব পাওয়া মহিষও কম জনপ্রিয় নয়। কুড়ালের কোপের ফেরে পড়ে কাঠের এই গুড়িনি জ্বালানি হিসেবে পরিচিতি পাবে শিগগিরই। কৃষি নির্ভরে জনপদের মানুষ সরল জীবনযাপনে অভ্যস্ত। দৈনন্দিন জীবনে কঠোর পরিশ্রমী মানুষগুলো কোনো না কোনো কাজে মেতে থাকেন একান্ত অনুরাগীর মতো। এসব কাজ জীবনেরই অংশ। লাভ ক্ষতির হিসাব না করে কাজ করে যাওয়ার মাঝেই যেন লুকিয়ে রয়েছে প্রকৃত আনন্দ। শালগজারের বন থেকে গাড়ি বোঝাই করে কুড়িয়ে আনা এই পত্ররাশি জ্বালানি হিসেবে দারুণ উপযোগী। বিনে পয়সায় মেলে, কেবল কুড়িয়ে নিলেই হল। গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে এবড়ো থেবড়ো কাঁচা রাস্তা। তাতেই নিয়ত ছোটাছুটির দাপট সাইকেল বা মোটর লাগানো রিকশা ভ্যানের। গ্রামের নামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাটিয়াল রাস্তার ধারে ছোট্ট এই চায়ের দোকানটিতেই চলে গ্রামীণ আড্ডার চিরচেনা আয়োজন। ছেলে বুড়ো মিলেই চলে বেলা অবেলার আড্ডা। আড্ডার একান্ত অনুষঙ্গ হল চা। শহর বা গ্রাম নয়, চায়ের বাঁধনে একাকার হয়ে গেছে সকল স্থানিক দূরত্ব, মিলেছে দারুণ বন্ধনের মজবুত জোড়ায়। বাড়ির আশেপাশে রোপিত কাঁঠাল গাছে শোভা পাচ্ছে গ্রীষ্মকালীন রসালো ফল কাঁঠাল। এই গায়ে বেশ কয়েক ঘর গারো এবং বর্মন সম্প্রদায়ের বসবাস। গারোরা প্রকৃতিগতভাবে মাটির খুব কাছাকাছি থাকতে পছন্দ করেন। একই কারণে নিজেদের বাড়িঘরও মাটি দিয়েই তৈরি করেন তারা। মাটির বাড়ি হলেও পরিচ্ছন্ন পরিপাটি করে রাখে বলে বাড়িগুলোকে ছবির মতো মনে হয়। সন্তোষপুর গ্রাম হলুদ চাষের জন্য বিখ্যাত। এখানকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী। কৃষির উপর নির্ভর করে গড়ে উঠেছে তাদের অর্থনীতির ভিত। জীবনযাপনে তাই নেই কোনো অযাচিত আড়ম্বর। এই জনপদকে হলুদ, কলা আর আনারসের বাথান বলা হয়। ব্যাপকভাবে উৎপাদন হয় এই ত্রয়ী ফসল।
আনারসের উদ্বৃত্ত পাতা দিয়ে চলে গবাদি পশুর পাত পূরণের দারুণ জোগাড়। বাড়ি বাড়ি পশুপালনের রীতি যেন গাঁয়ের এক অনন্য বৈশিষ্ট্য। কুলা দিয়ে চাল ঝাড়ার এই দৃশ্য এখন আর খুব একটা দেখা যায় না। ভারী মালামাল বহনে একদিকে যেমন রয়েছে মোটরযুক্ত আধুনিক রিকশা ভ্যান, তেমনি চোখে পড়ে এক ঘোড়ায় টানা এক্কা গাড়িও। জমে থাকা বৃষ্টি জলে কৈশোরের উচ্ছলতা যেন অমোঘ নিয়তির মতোই চিরসত্য, চিরচেনা। মধুপুর গড়ের খুব কাছাকাছি হওয়ায় প্রায় একই বৈশিষ্ট্যের লাল মাটি অধ্যুষিত সন্তোষপুরও। গড় এলাকার মাটি ভূপ্রকৃতি বৈশিষ্ট্য বৈচিত্র্যে অন্য সব কৃষি এলাকা থেকে আলাদা। এ মাটি আনারস, কলা ও হলুদ চাষের জন্য বিশেষ উপযোগী। কোদালের কোপে ঝুরঝুরে হয়ে যায় শক্ত মাটির স্তর। ভেতর থেকে বেরিয়ে আসে কাঁচা সোনার রং নিয়ে কাঁচা হলুদ। এ এলাকার বেশিরভাগ কৃষক কম বেশি মশলাজাতীয় ফসল হলুদ চাষের সঙ্গে সম্পৃক্ত। পুরুষের পাশাপাশি নারীরাও দারুণ দক্ষ এ কাজে। সন্তোষপুরের লাল মাটিতে বিভিন্ন জাতের কলার বাম্পার চাষাবাদ হয়। এখানকার সুস্বাদু কলার সুনাম এলাকা ছাপিয়ে রাজধানীতেও পৌঁছেছে। লাঙলের ফালে বিদীর্ণ হয়ে যায় মাটির বুক। চলে ফসল তোলার পর আবারও নতুন করে ফসল বোনার জোর আয়োজন। ফসলের মাঠে নারীদের সরব উপস্থিতি কৃষিতে তাদের দক্ষতারই পরিচয় বহন করে। সাধারণত মধ্য মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত হলুদ বপনের উপযুক্ত সময়। ডিমলা ও সিন্দুরি নামে বাংলাদেশে হলুদের দুটি উন্নত জাত রয়েছে। স্থানীয় জাতের তুলনায় ডিমলা ৩ গুণ বেশি ফলন দেয়। লাল মাটি ও আবহাওয়ার গুণে স্বাদে গন্ধে অপূর্ব এ অঞ্চলের কাঁঠাল। কচি লিচুতে রং চড়তে আরও একটু সময় দরকার। মাঠ ছেড়ে এবার হাটে চলেছে কলার চালান। সবুজ প্রান্তর ছুঁয়েছে শ্যামলিমার মায়া। বাতাসে দোলে ফসলের শ্যাম হাসি, সে হাসিতে আশায় বুক ভরে ওঠে কৃষকের, হাসি ফোটে মুখে। নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলার নিচে বিছিয়ে থাকা সবুজ ফসলের কার্পেট এক মন ভোলানো দৃশ্যপট। হলুদ, আনারস বা কলার পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে ধানের চাষাবাদও হয়। মাঠ ভর্তি কাঁচা পাকা ধানের এই হাসি সে কথাই বলে দেয়। কিছু ধান পেকেছে, কিছু পাকার অপেক্ষায়। ফসলের বাম্পার ফলন গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরানোর অন্যতম শক্তিশালী হাতিয়ার। বছর জুড়ে সে চেষ্টায় অব্যাহত থাকে কৃষকদের। এখানটায় সবুজ ক্ষেতের চাঁদোয়ায় মৃদু বাতাসে দুলছে তারার মতো ফুটে থাকা ঢেঁড়স ফুলেরা। পথের ধারের পানীয় হলেও আখের রসের রয়েছে দুর্দান্ত জনপ্রিয়তা।
একদিকে যেমন হৃদয় জুড়ানো তৃপ্তি মেলে, তেমনি মেলে নানান পুষ্টিগুণ। প্রচণ্ড গরমের দিনে তাই 1 গ্লাস আখের রসের শরবত হলে মন্দ হয় না। দূরের কোনো ক্ষেতে কাজে যেতে মাঠ শ্রমিকদের এই দ্বিচক্রযানেই ভরসা। এ এলাকার মাটি ও জলবায়ু আনারস চাষের জন্য দারুণ উপযোগী। মধুপুরের আনারসের মতোই এখানকার জলডুগি বা হানিকুইন, জায়ান্ট কিউ সহ বিভিন্ন জাতের আনারসের দেশ জোড়া সুনাম। বর্তমানে কৃষি গবেষণার কল্যাণে প্রায় সারা বছরই আনারস চাষ করা সম্ভব হচ্ছে। শুকনো মৌসুমে ক্ষেতে সেচ দিতে হয়, তবে বর্ষায় যেন অতিরিক্ত পানি না জমে সেদিকেও খেয়াল রাখতে হয়। আনারসের চারার সারি থেকে সারির দূরত্ব 50 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব অন্তত 40 সেন্টিমিটার হতে হয়। আনারস চাষের জন্য উঁচু ও পানি জমে না এমন জমি বাছাই করাই ভালো। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আনারসের ফলন ভালো হয়। আনারসের ক্ষেতে সেচ প্রদান এবং সার প্রয়োগের পর মালচিং করে নিলে জমি আগাছামুক্ত থাকে। আমাদের দেশের আবহাওয়ায় সাধারণত চারা রোপণের 15 থেকে 16 মাস পর আনারস গাছে ফুল আসে। ধীরে ধীরে বেড়ে ওঠে কচি আনারসের অপরিপক্ক আদুরে চেহারার ফলগুলো। ফুল আসার 4 থেকে 5 মাস পর ফল পাকতে শুরু করে। এ সময়টাতে গাছ ও ফলের বিশেষ যত্নের প্রয়োজন হয়। গাঢ় সবুজ ফলের গায়ে যখন হলুদের পোঁচ লাগতে শুরু করে, অন্যরকম এক লাবণ্যে ভরে ওঠে আনারসের চেহারা। সবুজ পাতার ফাঁকে কমলা হলুদ বর্ণের পাকা আনারসের উঁকি ঝুঁকে বেশ হৃদয় কাড়া। দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ, সবল ও রোগমুক্ত রাখার জন্য এটি একটি অতুলনীয় এবং কার্যকর ফল। পাকা আনারস সংগ্রহের পর সেগুলো ক্ষেতেরই একপাশে জড়ো করা হচ্ছে। এখান থেকে আকার ও পরিপক্কতার ছাঁচে বাছাই হয়ে যায় প্রাথমিক গণনাও। বেশিরভাগ সময় হাটে নিয়ে বিক্রি করা হলেও অনেক সময় ক্ষেত থেকেই বিক্রি হয়ে যায় আনারস। আনারস তোলা শেষ হলে নতুন করে ক্ষেত তৈরি করার আগে পুরনো ক্ষেতে পড়ে থাকা পরিত্যক্ত পাতালতা গবাদি পশুর খাবার হিসেবে ছেড়ে দেওয়া হয়। মহিষ-টানা গাড়িতে ক্ষেত থেকে তোলা আনারস নিয়ে যাওয়া হচ্ছে। মায়াকারা চেহারার আদরের শাবকটি যেন ঝানু রাহবার পথ দেখিয়ে নিয়ে চলেছে সঠিক গন্তব্যে। একদিকে বনাঞ্চলের সবুজ সমারোহ, অন্যদিকে উর্বর ভূমিতে কর্মিষ্ঠ মাটির সন্তানদের আদরে গড়া মখমল কোমল ফসলের জমিন। দুয়ে মিলে এই সন্তোষপুর গ্রাম যেন প্রকৃতি আর প্রাণীর মিশেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার অনন্য এক জনপদ।